তো তিস্তার ব্যাপারে খুব চমৎকার একটা অগ্রগতি হয়েছে। এটা অফকোর্স আমি বলবো যে এই ভিজিটটাকে যদি 10-এর ভিতরে আপনি স্কোর করতে বলেন তাহলে 7.5 অথবা 8 আপনি স্কোর দিবেন এই তিস্তাতে। আমরা যদি এখন দেখেন সর্বাত্মকভাবে চীনকে দায়িত্ব দিতাম তিস্তার, তাহলে কি হতো, চীন যে খুবই আগ্রহী তিস্তার দায়িত্ব নিতে, কেননা এখানে তার একটা উপস্থিতি থাকবে উত্তরবঙ্গে। এখন ভারত এটা হতে দেয় না কেন? কারণ চীন ইজিলি এই এখন ইন্ডিয়া ধরেন মন্ত্রী পদমর্যাদা দিয়ে তারা রাষ্ট্রদূত পাঠাচ্ছে। আই অ্যাপ্রিসিয়েট এই কারণ হচ্ছে দে হ্যাভ গিভেন ডিউ প্রায়োরিটি। এতদিন তো তারা ভাবছিল যে এটা তো তাদের ওন ইয়ার্ড, সিকিম টু ধরেন ফরম্যাটে লেন্দুদ্দর্জি 2 বানায় নিয়ে দেশ দখল করে ফেলবে, তো ওইটা তো আর কাজ করে নাই। সো দিস ইজ দ্য নিউ বাংলাদেশ। বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে দেশের সাথে অন্য যে সম্পর্কগুলো আছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে আমার, মানে কারণ আমাদের নীতিটা হচ্ছে তারেক রহমানের ডক্ট্রিন বলে আমি পত্রপত্রিকা দেখছি। ডেল এইচ খান, এই সফরকে আপনারা কিভাবে দেখছেন? মালয়েশিয়া না চায়না? মালয়েশিয়া এবং চায়না এই সময়। ধন্যবাদ। মালয়েশিয়া সফর দিয়ে শুরু করাটা আমার কাছে মনে হয় যে রাজনৈতিক কৌশলগতভাবে অত্যন্ত সফল একটা কৌশল ছিল। কারণ ইন্ডিয়া না চায়না কোথায় আগে ভিজিটে যাবে এটা নিয়ে একটা টেনশন ছিল ডিপ্লোম্যাটিক চ্যানেলে, এবং পলিটিক্যালিও এক্সপেকটেশনটা ডিফার করলো। অলরেডি আমাদের সহ আলোচক শুরুতেই ক্লিয়ার করে দিয়েছেন যে ইন্ডিয়া সফরের যে এক্সপেকটেশন এবং ইন্ডিয়া সফরে না যাওয়ার যে প্রয়োজনীয়তা, এই দুটো মিলিয়ে একটা টেনশন ছিল। সো অ্যাজ এ বাফার মালয়েশিয়া সফর রাইট ডিসিশন ছিল। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মালয়েশিয়াতে অলরেডি আমাদের 8 লাখ প্রবাসী আছেন যারা রেমিটেন্স যোদ্ধা। সুতরাং তাদের এছাড়াও ধরেন একটা বড় অংশ আছে ওখানে এখন জেলে আটকা পড়ে আছে, এবং তাদের রেকর্ডেড আছে 8 লাখ, এর বাইরেও আছে। সো ওদের মানে লেজিটিমেসি ক্রিয়েট করার জন্য এই সফরটা খুব কাজে লাগবে। একই সাথে একটা নোকতা দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে সরকারিভাবে বাংলাদেশ থেকে একজন রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া যেতে 78,000 সামথিং খরচ হওয়ার কথা সরকারি হিসেবে, বাট বাস্তবে খরচ হয় 4 থেকে 6 লাখ। তো আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের পর এই যে দুই পাশে যে সিন্ডিকেট আছে মালয়েশিয়া এন্ডে এবং বাংলাদেশ এন্ডে, এটা কিন্তু রেকর্ডেড অ্যান্ড ডকুমেন্টেড, এবং এটা অলরেডি আন্তর্জাতিক সংস্থারা বলেছে যে এটা এবং আইডেন্টিফাইড। হ্যাঁ, এবং এটা খুব চমৎকারভাবে তারা বলছে যে এইটা কন্টিনিউয়াসলি হয়, সিস্টেমেটিক্যালি হয়, এবং এটা এক ধরনের ওই যে কৃতদাস প্রথার মতো এক ধরনের শোষণ। সুতরাং আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জায়গাটাতে কাজ হবে যেন বাংলাদেশ এন্ডে এটা কমে, কারণ আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে এটা তাদের অধিকার যে তাদের রাষ্ট্রপ্রধান তাদের পাশে দাঁড়াবে। আর চীন সফরের ব্যাপারে যদি বলেন, মালয়েশিয়া থেকে চীনে সফরটা শুরু হয়েছে হিউজ এক্সপেকটেশন নিয়ে। যেমন চীন সফর নিয়ে আপনি যেহেতু শুরু করবেন কথা, আমি আরেকটা প্রশ্ন দিয়ে রাখি। চট্টগ্রাম পোর্টকে রিজিওনাল হাব করা এবং মংলা পোর্টকে আধুনিকায়নের চীনের যে অংশগ্রহণ, এটির ক্ষেত্রে এটির চীনের যে আগ্রহ, বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এটা কতটা ইতিবাচক এবং প্রতিরক্ষার ক্ষেত্রে সেটা কতটা সংবেদনশীল আপনাদের কি পর্যালোচনা? আমি যদি মানে বার্ডস ভিউ থেকে ফার্স্টে বলি, সেটা হচ্ছে যে ডিফেন্স পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এবার এক্সপেকটেশন ছিল যেটা যে ফাইটার বিমানটা আছে, এই বিমানটার 20টা হোক 24টা হোক এটা যাতে কেনা যায়। তো এই চুক্তিটার ব্যাপারে কথা আরেকটু আগিয়েছে, বাট চুক্তি হয়েছে বলে আমরা এখনো জানি না। তবে শুনতে পাচ্ছি যে আগস্টের ভেতরে এটা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা আছে। জিনিসটা ইন্টারিমের গভর্নমেন্টের সময় ইনিশিয়েটেড, এবং এখন যেভাবে ফলোড আপ হচ্ছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পরিণতির দিকে যাচ্ছে। বাট এখন বিমানটা না আসা পর্যন্ত ইন্ডিয়া যে মানে উচ্চাটন শো করবে, ওইটার জন্য আমাদেরকে খুব পয়েজড একটা পোস্টারে থাকতে হবে আপাতত। এবার আসি হচ্ছে যে আপনার মংলাতে আসার আগে তিস্তার ফান্ডিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ তিস্তায় ফেজ 1-এ প্রায় $550 মিলিয়ন এক্সপেক্ট করতেছিলাম আমরা ওখানে। তো তিস্তার ব্যাপারে খুব চমৎকার একটা অগ্রগতি হয়েছে। এটা অফকোর্স আমি বলবো যে এই
ভিজিটটাকে যদি 10-এর ভিতরে আপনি স্কোর করতে বলেন তাহলে 7.5 অথবা 8 আপনি স্কোর দিবেন এই তিস্তাতে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং। সেটার সাথে কি আপনি এটা জুড়ে দিবেন যে তিস্তার যদি চায়নার পার্টিসিপেশন এখানে দেখেন, ওয়ান অফ দ্য মেইন কি স্টেক হোল্ডার হচ্ছে ইন্ডিয়া, তারা এটাকে কতটা ওয়েলকাম করবে? না, অবশ্যই এটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা? ইন্ডিয়া অবশ্যই ওয়েলকাম করবে না, কারণ হচ্ছে যে এখানে তো আসলে চায়না যদিও মনে করে না, বাট ইন্ডিয়া তো চায়নাকে তার রাইভাল ভেবে আনন্দ পায়। তো এই জায়গাটাতে যেটা হয়েছে যে আমাদের যে 54টা নদী আছে তার ভেতরে সবকটার উপরে অলরেডি বাঁধ যেটা দিচ্ছে তা তো দিচ্ছে ইন্ডিয়া। সো বেসিন ওয়াইড যখন আপনি আলোচনায় বসতেই হবে বাংলাদেশকে, আজকে বসি আর কালকে বসি, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এই সরকারের জন্য চ্যালেঞ্জ থাকবে এবং আগামী 5 সরকারের জন্য এটাই মেইন চ্যালেঞ্জ থাকবে, পানির নদী বন্টন, পানির যে হিস্সা এটার উপযুক্ত বন্টন পাওয়ার ব্যাপারটা। আর এই জায়গাটাতে আপনি যদি চায়নার মতো একটা পরাশক্তিকে টেবিলে নিয়ে আসতে পারেন, দ্যাট মাস্ট বি মানে সাকসেস। আর মংলার ব্যাপারে আপনি যেটা বললেন যে অফকোর্স আনোয়ারাতে অলরেডি একটা চাইনিজ ইপিজেটের ব্যাপার যেটা আছে ওইটাও একটা প্রায়োরিটি ছিল, অ্যান্ড দ্যাট ইজ সাকসেসফুল, ওটা নিয়ে কথা আগাইছে। মংলার ব্যাপারেও কথা আগাচ্ছে এই জায়গায়, বাট যেইটা লিমিটেশন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কংক্রিট কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল আসে নাই, ডিক্লারেশন আসে নাই যে কত দিবে না দিবে। আর লাস্টে আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা করতেছে। ফার্স্টলি আমি যেটা বলবো যে ওই যে বিমান ক্রয়ের যে ব্যাপারটা আছে, জেট অ্যান্ড সি, ওইটা একটা ভাইটাল ইস্যু, যেটা মনে করেন যে এতদিন ধরে ভারত বাংলাদেশের যে আকাশটা আছে এই আকাশটাকে বলতো জিরো রিস্ক স্কাই, মানে তার টোটাল যে ডিফেন্স প্ল্যানিং আছে এই জায়গায় সে এই আকাশটা নিয়ে কখনো কিছু ভাবতো না। বাট যখনই শুনছে জেট অ্যান্ড সি আসতেছে তখনই কিন্তু আপনি দেখেন যে ওর এয়ার ডিফেন্স অ্যাসেটগুলো ম্যানুভার করা শুরু করছে ধুবড়ির দিকে, তারপর অন্য দিক। সো এটা লাগবেই, আপনি যখন লাঠি নিয়ে আসবেন তখন শিল্ড লাগবে, যখন আপনি বুলেট নিয়ে আসবেন তখন বুলেট প্রুফ নিয়ে রেডি হতে হবে, দ্যাট ইজ দ্য মানে বল গেম। আর বন্দরের ব্যাপারে যেটা বললেন যে চিটাং পোর্ট এবং মংলা পোর্টের উন্নয়নটা এত বেশি জরুরি, আপনি কল্পনা করে দেখেন যে ঢাকা মানে বিভাগের অর্ধেক সাইজের একটা দেশ সিঙ্গাপুর, ও শুধু পোর্ট দিয়েই কিন্তু বাজিমাত করতেছে। আমাদের যে পোর্ট আছে এই পোর্ট যদি আমরা প্রপারলি এঙ্গেজ করতে পারি তাহলে এইটা কিন্তু গেম চেঞ্জ করতে পারবে। বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে দেখেন, চিটাগাংয়ের মেয়রের কিন্তু অতিথি হচ্ছে চিটাগাং পোর্টের যত বিদেশি জাহাজ আসে, এই নাবিকরা এসে জাহাজ থেকে নামে না, তাদের জন্য কোনো ব্যবস্থা নাই আমাদের পোর্টগুলোতে থাকা উচিত, ডিউটি ফ্রি শপিং অ্যান্ড অল আদার থিংস থাকা উচিত। একই সাথে আমাদের যেটা ইনশিওর করতে হবে, যেমন মংলার দিকে একটা প্রবলেম হচ্ছে না, শ্রীলঙ্কার ওই যে পোর্টটা কি হাম্বানটোটা, হ্যাঁ সেই হাম্বানটোটা যে অভিজ্ঞতা চায়নার থেকে টাকা নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে সেখানে যে অভিজ্ঞতা, সেটাকে মাথায় রেখেই কি এই ধরনের একটা প্রজেক্ট হাতে নেয়? চাইনিজ ঋণের ফাঁদ একটা পুরাতন টার্মিনোলজি, বাট আপনাকে যদি গত 5 বছর অথবা 10 বছরের হিসাব দেখেন আপনি, তাহলে দেখবেন যে চায়না কিন্তু এখন আর হরে ধরে লোন দেয় না। তার আগে দেখে যে লোন আপনার পরিশোধের ক্যাপাসিটি আছে কিনা ওটা খুব ক্লিয়ারলি দেখে তারপরে লোন দিচ্ছে। আর একই সাথে বাংলাদেশেরও তো এখানে রেসপন্সিবিলিটি আছে, ও আপনাকে হেল্প করবে বলেই আপনি চাইনিজ প্রক্সি হয়ে যাবেন, এটা তো হওয়া যাবে না। আচ্ছা, ডক্টর শাহিদুজ্জামান, যদি আপনি এই বিষয়টা নিয়ে বলেন, তিস্তার কথাই যেহেতু তুলছেন, প্রধানমন্ত্রী এই সফরে দ্বিপক্ষীয় আলোচনার অন্যতম প্রধান ইস্যু ছিল এই তিস্তা। এখন তিস্তা নদীর উপরে পানি বন্টন এবং অববাহিকা উন্নয়নে চীনের অংশগ্রহণকে ভারত কিভাবে দেখতে পারে এবং বাংলাদেশ কিভাবে এখানে ভারসাম্য বজায় রাখতে পারে? ওকে, প্রথমত ভারসাম্য শব্দটা কিন্তু আমাদের হাতে না। আমরা আইআরের ছাত্র হিসেবে ধারণা ভারসাম্য আমাদের জন্য ঠিক করে দেয় গ্রেট পাওয়ার্সরা। আমরা ভারসাম্য কথা বলি কিন্তু আমাদেরকে ভারসাম্যহীনতার দিকে ঠেলে দিতে পারে সেই সামর্থ্য রয়েছে আমেরিকা, চায়না বা ভারতেরও। যখন অবশ্য আমরা একদম ভারতের উপর নির্ভরশীল ছিলাম তখন। আচ্ছা, আর এই যে তিস্তার ভবিষ্যৎটা, আমি দেখেন একটা বাস্তবতা দেখছি যে তিস্তাকে আমরা সারাক্ষণ শুধু বিউরোক্রেটিক মাইন্ডসেটে টাকা পয়সা ভাগবাটোয়ারার হিসাবে দেখে এসছি, এবং এখনও আমি মনে করি যে তিস্তার চায়নাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে পুরোটাই কিন্তু এখানে বার্গেনিং করছে আমলাতান্ত্রিক পদ্ধতিতে, যে মানে ফিনান্সিয়াল অ্যাসপেক্টে কার পকেটে কত টাকা যাবে। কিন্তু এখানে জিওপলিটিক্স সবচেয়ে ইম্পর্ট্যান্ট। চায়না শুধু এই অঞ্চলে হিমালয়ান রিজিয়ন কন্ট্রোল করে না। আপনি যদি দেখেন, প্রথমত ব্রহ্মপুত্রর অরিজিনস কিন্তু চায়না থেকে। 2টা বাঁধ চায়না নির্মাণ করছে, একটা হয়ে গিয়েছে আর একটা হবে। এই একটা বাঁধের ফলেই ভারত এখন টিপাইমুখ ড্যাম বন্ধ করে দিয়েছে। অথচ আমরা যখন ভারতকে ভিক্ষা চেয়েছি যে আমাদের সিলেট
ডুবে যাবে যদি একটা আর্থকোয়েক হয়, বাঁধ ভেঙে যাবে, করেনি। কাজেই দেখেন চায়না কিভাবে নিয়ন্ত্রণ করে ব্রহ্মপুত্র ফ্লো, এবং ব্রহ্মপুত্র ইজ দ্য কি টু ফোর্সিং ইন্ডিয়া। এখন ইন্ডিয়া যে এখন পলিসি নিয়েছে তিস্তার ব্যাপারে, ইন্ডিয়া কিন্তু এখন ওপেনলি ওয়াটার ওয়েপেনাইজেশনের দিকে গিয়েছে। পানির অস্ত্রকরণ যেটা তারা প্রয়োগ করছে পাকিস্তানে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে পাকিস্তানে পানির হিস্সা ভারত এখন উঠিয়ে দিয়েছে। পরিণতিতে পাকিস্তান কি পথে যাবে আমরা জানি না, কিন্তু একটা মারাত্মক পরিণতির দিকে যেতে পারে পাকিস্তান। অলরেডি সে নিউক্লিয়ার ওয়েপনের থ্রেট দিয়েছে, কিন্তু আমার ধারণা চীনকে সে ব্যবহার করবে। কিভাবে? আমরা যদি এখন দেখেন সর্বাত্মকভাবে চীনকে দায়িত্ব দিতাম তিস্তার, তাহলে কি হতো, চীন যে খুবই আগ্রহী তিস্তার দায়িত্ব নিতে, কেননা এখানে তার একটা উপস্থিতি থাকবে উত্তরবঙ্গে। এখন ভারত এটা হতে দেয় না কেন? কারণ চীন ইজিলি এই ব্রহ্মপুত্র ফ্যাক্টরকে ব্যবহার করে ভারতকে বাধ্য করবে তিস্তার ফ্লো আন্তর্জাতিক আইন অনুযায়ী যেন থাকে। সেইভাবে তিস্তা নদীর প্ল্যানিং ভারত করবে, চীন করতে পারবে। আরবানাইজেশন বলেন কিংবা এই যে তিস্তার ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল বেস ইন নর্থ বেঙ্গল, এগুলোও কিন্তু চীনের প্ল্যানে রয়েছে। সুতরাং আমাদের উচিত ছিল সর্বাত্মকভাবে চীনের সাথে চুক্তি করা, যেটা আশা করি হবে, কিন্তু এখনও হয়নি। আপনি দেখেন গঙ্গার ফ্লো নির্ভর করছে গঙ্গোত্রীর উপর, যেটা উত্তরাখণ্ডে, কিন্তু সেটা চীনের থেকে কিন্তু অনেক কাছে। উত্তরাখণ্ডের বর্ডার, চীন সামরিক শক্তি ব্যবহার করে ইজিলি গঙ্গোত্রীর মাধ্যমে গঙ্গার ফ্লোই বন্ধ করে দিতে পারে। তারপর আপনি দেখেন তিস্তার অরিজিন হচ্ছে সিকিমে, সিকিমের জাস্ট উত্তরেই কিন্তু চীন। চায়না ইচ্ছা করলে সিকিমে ঢুকে তিস্তার ইয়ে ফ্লো বন্ধ করে দিতে পারে, কিন্তু সেগুলো করতে হবে না। ব্রহ্মপুত্র ইজ দ্য কি ফর চায়না। এই জন্য আমার মনে হয় ভূরাজনৈতিক গুরুত্ব অনুধাবন করে আমাদের উচিত ছিল চীনকে টেনে আনা সর্বাত্মকভাবে দ্রুততম সময়ে। কেননা এখনও আমরা দেখছি যে এই যে প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে বলা হয়েছে যে চীনের সাথে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি তো অনেক আগেই হওয়া উচিত ছিল, এখন তো চুক্তি সই করার সময়। তারপর দেখেন আরেকটা কথা বলেছে যে প্রযুক্তিগত সহযোগিতা চাইবে। আমার কাছে এটা খুব পিকুলিয়ার মনে হয়। প্রযুক্তিগত সহযোগিতা তো অবশ্যই চীন নিজে থেকেই নিয়ে আসবে যদি তাকে ইনভলভ করা হয়। তাহলে কি আমরা ধরে নিব যে চীনকে আংশিকভাবে রাখছে, পূর্ণাঙ্গভাবে রাখছে না? এটাই আমার অ্যাপ্রিহেনশন। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনাদের ইশতেহারে, বিএনপির ইশতেহারে কিন্তু তিস্তার বিষয়টা ছিল, সেখানে চায়নাও আগ্রহ প্রকাশ করেছে। এখন চায়নার এই কারিগরি এবং অর্থনৈতিক অংশগ্রহণ কি ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে, মানে ভারতের সাথে আরও জটিল করে তুলবে, নাকি এটা কোনো স্থায়ী সমাধান হতে যাচ্ছে? দেখুন, এখন আমাদের তরফ থেকে আমরা যদি আমাদের স্বার্থে অনেক কিছু বিবেচনা করি, তো সেই ক্ষেত্রে যদি পার্টিকুলার ইন্ডিয়ার কথা যদি ধরি, একেবারে আমাদের নেইবারিং কান্ট্রি, তো তাদের কাছে এটা তারা খুব ইতিবাচকভাবে দেখবে তা তো না, দেখার কোনো কারণও নেই। তো আমরা এই যে আমি শুরুতেই আবার যে কথাটি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই আমাদের প্রাইম মিনিস্টারের এই মানে মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে যেটা একেবারেই বাংলাদেশের একটা ভারতমুখী কূটনীতি ফিক্সড হয়ে গিয়েছিল আপনার তৎকালীন মাফিয়া সরকারের সময় থেকে, সেই জায়গা থেকে তো আমরা সরে এসে একটা বড় মাপের শিফট এটা, তাই না? এবং এটা নিঃসন্দেহে আপনি যদি দেখেন যে আমাদের প্রাইম মিনিস্টারের সফরকে কেন্দ্র করে দেখবেন যে ইন্ডিয়ান মিডিয়া যেভাবে এটাকে নজর রেখেছে, প্রতিটি ইস্যুতে যেভাবে তার রিপোর্ট করেছে, তাতে করে মানে জটিল সমীকরণটা জটিল হবে কি জটিল হবে তার চেয়ে বড় কথা হচ্ছে তারা ভীষণভাবে এই সফরটার প্রতি তাদের মনোযোগ ছিল, এবং তারা খেয়াল করেছে যে কোন দিকে যাচ্ছে বা কি হতে যাচ্ছে। এখন ধরুন আমি যে প্রযুক্তিগত বিষয়টা নিয়ে প্রফেসর শাহিদুজ্জামান যে বিষয়টি তুললেন, প্রযুক্তিগত সহযোগিতা তো চীন ছাড়া আর ইমিডিয়েটলি আমরা অন্য কোনো দেশে পাবো না। যদি তিস্তা প্রকল্পকে যদি আমরা একটা মিনিংফুল কিছু করতে চাই, তাহলে সার্টেনলি আমার টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্সটা চীন থেকেই লাগবে, এক। 2 নম্বর হচ্ছে যে মানে অর্থনৈতিক বিষয়টা, সেটা আমার মনে যে মানে একটা হিউজ অ্যামাউন্ট, এটা চীনের পক্ষেই দেওয়াটা তার সক্ষমতা অনেক বেশি থাকবে। এখন
ধরুন আপনি প্রযুক্তিগতভাবে আপনি প্রকল্পটা করে ফেললেন, আলটিমেটলি পানির জন্য নেগোসিয়েশনটা কিন্তু ইন্ডিয়ার সাথে আপনাকে করতেই হবে, এই নেগোসিয়েশনটা আপনাকে চালাতে হবে, এটাকে আপনি বন্ধ করে আপনি শুধুমাত্র প্রকল্প করলে চলবে না, নেগোসিয়েশনটা চলতে হবে, প্রেশারটা রাখতে হবে অন্য জায়গায়। একসময়, এখন তো নরেন্দ্র মোদী এখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আছেন, উনি একসময় বলেছিলেন যে বাংলাদেশে আমরা তিস্তার চুক্তিটা, পানি চুক্তিটা করতে পারলাম না বিকজ পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন তখনকার মমতা ব্যানার্জিকে কথা বলেছিলেন, তিনি এটা বিরোধিতা করছেন এবং তাদের দেশের সংবিধান অনুযায়ী রাজ্য সরকার যদি কোনো বিষয়তে একমত না হয় তাহলে কেন্দ্রীয় সরকার সেখানে সমঝোতা চুক্তি করতে পারে না। ফাইন, আমরা সেটা তখনকার বাস্তবতা আমরা মেনে নিয়েছিলাম এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের মনোভাব বদলে অথবা ওদের কেন্দ্রীয় সরকার এটাকে মোল্ড করার চেষ্টা করবেন, তা সেটা তখন হয়নি। এখন তো নরেন্দ্র মোদী সাহেবের সরকার তো পশ্চিমবঙ্গে, অর্থাৎ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে। এখন নরেন্দ্র মোদী সাহেবকে অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টকে নতুন যিনি হাই কমিশনে এসেছেন, যার পদমর্যাদা মানে মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে, তাকে মনে করিয়ে দিতে হবে এখন তো পশ্চিমবঙ্গের সরকারটি তৃণমূল কংগ্রেসের সরকার না, এখন তোমাদেরই সরকার। মোদী সাহেব যে দলটি করেন উনি তার পার্টি প্রধান না, সেজন্য আমি বলছি মোদী সাহেবদের, তাদের দলীয় সরকার এখন পশ্চিমবঙ্গে আছে। এখন যে জিনিসটা বাংলাদেশের তরফ থেকে আমাদের প্রচণ্ড মানে নেগোসিয়েশনের মধ্যে রাখতে হবে, আমি চাপ কথাটা বলতে চাই না, আলোচনাটা চালিয়ে যেতে হবে, সেটা হচ্ছে যে আমরা তিস্তা পানির চুক্তির ব্যাপারটি ভারতের সাথে একটা কার্যকর অবস্থায় যেতে চাই। এই যে আপনি ইন্ডিয়ান হাই কমিশনারের বিষয়ে বললেন, তিনি এখন মন্ত্রী পদমর্যাদা বলেছেন। এখন এই কথাটাও কেউ কেউ আলোচনায় তুলছে যে মন্ত্রী পদমর্যাদায় একজন হাই কমিশনার, তাকে কি এখন চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এরকম তলব করা বা ডাকা যাওয়া, ডাকা, আপনি নিশ্চয়ই আইনগত কোনো সমস্যায় বাংলাদেশ? প্রফেসর শাহিদুজ্জামান বলতে পারবেন, বাংলাদেশে ইতিপূর্বে আমরাও কাউকে নিয়োগ করিনি তা না, আমরা কাউকে নিয়োগ করিনি তা না, কিন্তু মন্ত্রী পদমর্যাদায় কোনো। আমি যদি আপনাকে এইভাবে বলি, বাংলাদেশের একজন প্রেস সেক্রেটারি আমি শুনেছি, আমি খুব চেক করিনি, কিন্তু আমি বিষয়টা চেক করিনি, বাট আমি যিনি বলেছেন আমি কথাটা বিশ্বাস করেছি। বাংলাদেশের যিনি প্রেস সেক্রেটারি ছিলেন, এখনো বোধহয় আছেন, মিস্টার মুর্তজা, গোলাম মুর্তজা, ওয়াশিংটনে, তার অবস্থানটা হচ্ছে সিনিয়র সেক্রেটারি পদমর্যাদা, সিনিয়র সেক্রেটারি। অন দ্য আদার হ্যান্ড যিনি ওখানে রাষ্ট্রদূত আছেন ওয়াশিংটনে, তিনি কিন্তু সিনিয়র সেক্রেটারি লেভেলের না। আচ্ছা, তিনি কিন্তু সিনিয়র সেক্রেটারি লেভেল না। তাহলে এইখানেও কিন্তু একটা এম্বারাসমেন্ট, যদি আপনি ওইভাবে বলেন, একটা এম্বারাসমেন্ট হতে পারে। আমি অনেক ছোটোবেলা থেকে, যখন কলেজ জীবন থেকে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার যখন পড়তাম, তখন দেখতাম বিদেশি কোনো রাষ্ট্রদূতের বেলায় আপনার ওই এক্সট্রা অর্ডিনারি প্লেটিপোটেনশিয়ারি উল্লেখ করা হতো। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র হিজ এক্সেলেন্সি না, এক্সট্রা অর্ডিনারি প্লেটিপোটেনশিয়ারি। তো আমি তখন চিন্তা করলাম, সবাই এক্সট্রা অর্ডিনারি এবং প্লেটিপোটেনশিয়ারি না কেন? সকল রাষ্ট্রদূতই কি তাহলে এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড প্লেটিপোটেনশিয়ারি ন? কেউ শুধু হিজ এক্সেলেন্সি, আবার কেউ এক্সট্রা অর্ডিনারি প্লেটিপোটেনশিয়ারি। এটা ডিটারমাইন করে সেন্ডিং কান্ট্রি। আচ্ছা, তিনি তার অ্যাম্বাসাডরকে, তার দূতকে কোন পদমর্যাদায় পাঠাবেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের একসময় সাবেক স্পিকার, সেই ক্ষেত্রে তিনি পাঠিয়েছেন, তার দেশ পাঠিয়েছে। এখন বাংলাদেশ কোনো রিসিভিং কান্ট্রি, রিসিভিং কান্ট্রি ইউজুয়ালি হোস্ট কান্ট্রি, জি মানে হ্যাঁ, সেটাই হোস্ট কান্ট্রি, যেভাবে বলেন না কেন, তারা সাধারণত আপনার ওই যাকে ডিপ্লোম্যাট হিসেবে এনগেজ করা হয়, সাইদুজ্জামান আরও বেশি ভালো বলতে পারবেন, যাকে এনগেজ করা হয় তার অন্যান্য বিষয়গুলো দেখা হয় সাধারণত। এখন বাংলাদেশ যদি মনে করে যে আমি সিয়েরা একজন মন্ত্রী পদমর্যাদা একজন রাষ্ট্রদূত নিয়োগ করব, ইট ইজ দ্য চয়েস অফ বাংলাদেশ। এখানে আপনার রিসিভিং কান্ট্রি বা হোস্ট কান্ট্রি আর কিছু বলার থাকে না। আচ্ছা আচ্ছা, আর যখন আমি আরেকটু কথা মনে করে দিই এক সেকেন্ডে, আমাদের ফরমার স্পিকার শেখ রাজ্জাক আলী, তাকে যখন পরবর্তীতে মানে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়নি, তাকে পাঠানো হলো যুক্তরাজ্যে মন্ত্রী পদমর্যাদায় হাই কমিশনার করে। এটা আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে। আচ্ছা আচ্ছা, সুতরাং এটা রেওয়াজের বাইরে না। কিন্তু ইন্টারভিন করব, ভিয়েনা কনভেনশন অন ইমিউনিটিজ অ্যান্ড প্রিভিলেজেস অফ ডিপ্লোম্যাটস 1949-1951, এই কনভেনশন অনুযায়ী অ্যাম্বাসেডার যদি ইজ
গ্রেডেড একটা সেক্রেটারি হতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু এটা হলো ইন্টারনাল, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফিনান্স মিনিস্ট্রি তার স্ট্যাটাস আর গ্রেড অনুযায়ী তার স্যালারি ঠিক করবে। সমস্ত কিছুই ওই দেশের হোস্ট কান্ট্রি যে পাঠাচ্ছে তাদের ইন্টারনাল বিষয় তাকে মিনিস্টার হিসাবে দেখানো, যাতে অন্যান্য ভারতীয় রাষ্ট্রদূতরা এই রাষ্ট্রদূতকে ওইভাবে মর্যাদার চোখে রেসপেক্ট করে। আমাদের রিসিভিং কান্ট্রি হ্যাজ নো সাচ অব্লিগেশন। Right. না, উই উইল এখন সেই ক্ষেত্রে এই যে পুশিং No ইস্যু such হচ্ছে, obligation. বিভিন্ন রকমের ইস্যু হচ্ছে, সেই ক্ষেত্রে তাকে যেভাবে ডাকা হয়, কোনো সময় ডাকাও হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকে। টাকার প্রস্তুত দেখাও দিতে পারে। কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই। ভিয়েনা কনভেনশনসে হোস্ট কান্ট্রি আমরা যদি মনে করি আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, এমন কোনো বিষয় রয়েছে যা ক্রিটিক্যাল নেচার, হি ক্যান ইমিডিয়েটলি বি সামন্ড। সে যদি না আসে তাহলে হি ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর ভায়োলেশন অফ ডিপ্লোম্যাটিক নর্মস, বুঝছেন? ইভেন আপনি একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের স্ট্যাটাসের লোককেও কিন্তু আপনি রাষ্ট্রদূত করে পাঠাতে পারেন, পাঠাতে পারেন না তা না, জি। পাঠাতে পারেন। এটা ডিসিশন অফ দ্য সেন্ডিং কান্ট্রি। আচ্ছা ডেল এইচ খান, আপনি যদি এই বিষয়টার সাথে এটাও যুক্ত করেন যে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের চলমান যে মেগা প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোর অর্থায়ন এবং দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে নতুন কী ধরনের গতি আসতে পারে, নাম্বার 1। এবং দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরের কথা বলা হচ্ছে, এই করিডোর বাস্তবায়িত যদি হয় বাংলাদেশের বাণিজ্যিক ব্যাপ্তি এবং রপ্তানি বহুগুণ বাড়বে বলে আমাদের বিশ্লেষকরা আশা করছেন। তবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো বড় বড় চীনা করিডোর প্রজেক্টের অভিজ্ঞতা মাথায় রেখে, যেটা একটু আগে বলছিলাম, এই করিডোরের অর্থায়ন এবং ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশ ঠিক কীভাবে নিজের অর্থনৈতিক স্বার্থ আদায় করে নিতে পারে, সেই জিনিসগুলো এইবারের চুক্তিতে প্রতিফলন ঘটেছে কিনা, আপনাদের বিশ্লেষণ কি এখন পর্যন্ত? না, আজকে কেবল আসলো তো, ইটস টু আর্লি টু সে, এখনও তো অনেক কিছু রিভিল হয় নাই, মানে আসুক, প্রেস ব্রিফিং দিক, তারপরে দিক। যে জায়গাটা আমি নোটিস করব সেটা হচ্ছে যে ধরেন আজকে আপনি একটা টিমের সাথে ফুটবল খেলতে নামছেন, ঠিক আছে, আপনার কোচের একটা স্ট্র্যাটেজি আছে, সবাই জানে কী করলে গোল হবে, রাইট? বাট কথা হচ্ছে যে রাইট টাইমে রোনালদো, মেসি, নেইমার, এমবাপ্পে, ওদের পাটা ওখানে থাকে বলের কাছে, কিন্তু আমাদেরটা থাকে না থাকার পিছনে মেইন কারণ যেটা হচ্ছে রাইট নাও প্রায়োরিটি কি? প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে একটা জটিল পরিস্থিতিতে আছে, ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশনশিপটা একটু স্ট্রেইন। এখন ইন্ডিয়া ধরেন মন্ত্রী পদমর্যাদা দিয়ে তারা রাষ্ট্রদূত পাঠাচ্ছে, আই অ্যাপ্রিসিয়েট এই কারণ হচ্ছে দে হ্যাভ গিভেন ডিউ প্রায়োরিটি। এতদিন তো তারা ভাবছিল যে এটা তো তাদের ওন ইয়ার্ড, সিকিম টু ধরেন ফরম্যাটে লেন্দুদ্দর্জি 2 বানায় নিয়ে দেশ দখল করে ফেলবে, তো ওইটা তো আর কাজ করে নাই। সো দিস ইজ এ নিউ বাংলাদেশ। তো এই জায়গায় এসে এখন ধরেন ওই যে এক আকাশ এক বাতাস বলে মানে এতদিন তাদের এই টেন্ডেন্সি ছিল বলে আপনার কাছে মনে হয়েছে? অফকোর্স ইটস রেকর্ডেড। আচ্ছা, মানে আপনি যদি চান তাহলে ওইটাও আমি বলি কিভাবে। 1 মিনিটে যদি একটু, না 1 মিনিটে বলাটা একটু ডিফিকাল্ট, তারপরে আমি বলি যে ওদের যে প্ল্যানটা আছে এই জায়গায়, এটা হচ্ছে R2P মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। স্যার ভালো জানেন, এই উসিলায় হিটলার সুদারল্যান্ড দখল করছিল, এই উসিলায় ক্রিমিয়া দখল করছে রাশিয়া, এই উসিলায় ইন্ডিয়া দখল করছে হায়দ্রাবাদ এবং সিকিম। বাংলাদেশে আপনি ইদানিং হিন্দিতে বলতেছে দেখলেন না, আম লোগো বাচ্চা লেলো, এই টাইপের কথাবার্তা শুরু হয়েছে না? তো এটা মানে কি? দেয়ার ইজ এ বিগ প্ল্যান। ওটাতে যাচ্ছি, ওটাতে মানে এটা পারভিউতে আসলে কভার করবো। বাট যেটা বলতেছি আমি যে আপনি এখন যে এই দীনেশ ত্রিবেদীকে এখানে পাঠাইছেন, দীনেশ ত্রিবেদী এখন একটা হায়ার রেসপন্সিবিলিটি নিয়ে আসছে, কারণ উনি এখন বাংলাদেশের সাথে রিলেশনশিপ এস্টাবলিশ করতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ বলতেছে পানি পাবো কিনা, বাংলাদেশের জনগণ বলতেছে পুশিন থামবে কিনা, বাংলাদেশের জনগণ বলতেছে সীমান্তে হত্যা থামবে কিনা, বাংলাদেশের জনগণ বলতেছে রংপুর দখল করে নিবা কিনা। উই নিড ক্ল্যারিটি। অ্যান্ড বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছে হাসিনা সহ হাসিনার ক্যাবিনেটের যে পুরো অ্যাসেটটা এই মুহূর্তে ইন্ডিয়াতে আছে, এটা কবে হ্যান্ড ওভার হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো টেবিলে থাকবে, টেবিলে থাকার পরে না ধরেন আলোচনা হবে। আচ্ছা, এই জায়গাটাতে এখন এসে আমি বলি যে বাংলাদেশকে কেন এখন ইন্ডিয়ান এই জায়গাটাতে এসে চাইলেই এখন আর মিস্টার তারেক রহমান অথবা বাংলাদেশ সরকার এত সহজে ইন্ডিয়ার সাথে এখন আর যে লিঙ্কটা করতে পারছে না। এখন এই কোশ্চেনগুলোর আনসার দিয়ে অথবা একটা জায়গায় এসে তারপরে মনে করেন যে রিলেশনটাকে সামনে নিয়ে যেতে হবে, রাইট? এখন
এই একদিকে চায়না, একদিকে ধরেন ইউএসএ, একদিকে মনে করেন পাকিস্তান, একদিকে ইন্ডিয়া, এই সবকটা মিলে বাংলাদেশকে এখন যেটা করতে হবে ব্যালেন্সিং একটা অ্যাক্টের ভিতর দিয়ে যেতে হবে। এটাকে ইংলিশে বলে অথবা কূটনীতির ভাষায় বলে হেজিং। এখন হেজিং করার জন্য আপনার কি লাগবে? ওই যে খেলার প্রসঙ্গে আসলাম, যে গেম প্ল্যান তো সাজাইছেন, কিন্তু ওই প্লেয়ার কি আছে যে লাস্ট মুহূর্তে ফিনিশিংটা দিতে পারবে? আমাদের কূটনীতিকদের অবস্থা দেখেন না, এতদিন ধরে মেরিটোক্রেসির বেসিসে কি কূটনীতিবিদ তৈরি করছি আমরা একজন জয়শঙ্কর পাইছি, আমরা ইন্ডিয়ার চীনের যে একজন উলফ ডিপ্লোম্যাট আছে ওরকম কাউকে পাইছি? পাই নাই। আচ্ছা, এখন খলিল সাহেবের উপরে যে ডিপ্লোমেসিটা ডিপেন্ড করতেছে, নট ব্যাড, ইটস মুভিং গুড, এবং খলিল সাহেবকে আমাদের আরও কিছুদিন দরকার। কেন দরকার? কারণ এই যে আপনি ব্যালেন্সড একটা হেজিং করবেন এই জায়গায়, এই হেজিং করা প্লাস ওই স্যার চমৎকার একটা শব্দ ব্যবহার করছে ডেটারেন্সের বাংলা, আমার ভালো লাগছে, নিবারক। সো এই ডেটারেন্সটা ক্রিয়েট করতে হবে। ডেটারেন্সের মানে কি? মানে হচ্ছে সজরের মতো কাটা আছে আপনার, চাইলেই মনে করেন যে হাতি আপনাকে পাড়া দিতে চায় না। তো এই ব্যালেন্সটা যখন আপনি ক্রিয়েট করবেন, আপনার ওই জায়গায় প্লেয়ার কি দমের লাগবে, ওই দমের প্লেয়ার কি আছে? আপনি বাঞ্চ অফ ডিপ্লোম্যাটস তৈরি করছেন যারা মনে করেন যে পলিটিক্যাল এজেন্ডায় করছেন। এই বাংলাদেশের স্কুলের টিচার, ভার্সিটির ভিসি, এগুলো সব হয় পলিটিক্যাল ক্যাপাসিটিতে। ডিপ্লোম্যাটও তাই হয়েছে, এটাতে আর মানে দোষ দিয়ে তো লাভ নাই। কিন্তু এই ডিপ্লোম্যাট কি আপনাকে ওই গেম ক্যারি করতে পারবে? হেজিংয়ের জন্য যে গেমটা দরকার, আপনি চায়নার সাথে চমৎকার চুক্তি করছেন, 13টা এমইউ করে আসছেন, ফলো আপ কে করবে? সুন্দর করে দেখবেন ছবি তুলে এমইউ করে আসার পরে আর ফলো আপ থাকে না। দিজ আর হাই স্টেক গেম, এই গেমের জন্য রেডি করতে হবে। এখন আগের যে মানে পচাগলা কূটনীতিবিদরা ছিল, এই পররাষ্ট্র মন্ত্রণালয় তো ছিল, এখন তাদেরকে মনে করেন যে তারেক রহমানকে ডিসকার্ড করতেই হবে, কারণ ওদেরকে নিয়ে তো পারা যাবে না। এরা তো সব হচ্ছে দিল্লি দাসী কূটনীতিবিদ। তো এদেরকে আপনি ছেড়ে দিলেন, রইল বাকি কারা? হারাধনের তো এই 10টাই ছেলে, ঠিক আছে? এই জায়গাটায় ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এখন কিন্তু খুব ডেলিকেট গেম। ওনারা জানেন বিএনপি শাসনামলে একসময় তাইওয়ান ইস্যুতে কিন্তু চীনের সাথে আমাদের রিলেশন খুব বাজে হয়ে গেছিল, ঠিক আছে? এমবিসি খালি খুলছিল এই জায়গায়। তো এখন আপনার একটা ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস, রাইট, মানে ওয়ান চায়না পলিসি থেকে শিফট করছিলাম আমরা, হিস্ট্রি লেখা আছে সব। এটা করা যাবে না। আই অ্যাপ্রিসিয়েট মানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে যে এইবার ওনার ইন্টারেস্ট যাদেরকে নিয়ে গেছে উনি চায়নাতে প্রুডেন্টলি চুজেন, ঠিক আছে? আছে তো কিছু ইন্ডিয়াপন্থী লোকজনও আছে, এদেরকে অ্যাভয়েড করে মানে ফ্রেশ কেসগুলোকে ঘরে নিয়ে গেছে। আই থিঙ্ক যদি এখন এটা প্রপারলি ফলো আপ করা যায়, ইট উইল গিভ এ গুড রেজাল্ট। আচ্ছা, এই বিষয়টা নিয়ে যদি পারবেন, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নতুন সরকার যখন গঠিত হওয়ার পরপরই ধরেন ভারতের সাথে একটা সম্পর্কের কারণে সেই দেশ সফর করে সবার আগে, এটা আমরা দেখে আসছি। তো সেই জায়গায় ব্যতিক্রমও দেখেছি বিভিন্ন সময়। তো এইবার এই সফরকে, মালয়েশিয়া এবং চায়না সফরকে, এটা মানুষ কিভাবে দেখছে, বহির্বিশ্ব কিভাবে দেখছে, এবং বাংলাদেশের মানুষের বা কীভাবে দেখা উচিত? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম যে ধারণাটা সাধারণত ভারতকে দিয়ে শুরু করি। আমার দীর্ঘ সময় যে আমি লক্ষ্য করেছি সেই শেখ মুজিবুর রহমানের সময় থেকে, এটা কিন্তু আমার কাছে কখনো মনে হয় নাই যে ভারতকে দিয়ে শুরু করতে হবে। ভারতের সাথে একটা আর্লি স্টেজে কিছুটা গ্র্যাটিটিউডের সম্পর্ক ছিল। তারপর শেখ মুজিব যখন লাহোর সফরে গেল এবং তারপর মিসেস গান্ধী আর মিস্টার সোরেন সিংকে মুখে শুনিয়ে দিল যে আমি কোথায় যাব কি যাব না সেটা আপনাকে জানাতে হবে না মিস্টার সোরেন সিং, আমি দক্ষিণ এশিয়ার ইতিহাস জানি এবং আমি নিজেই সেভাবে সিদ্ধান্ত নেই। আপনারা অনেকে হয়তো জানবেন যে আমাদের প্রাক্তন সচিব আসাফুদ্দৌলা তিনি ওইখানে ওই মিটিংয়ে বসেছিলেন এবং তার সরাসরি সামনে শেখ মুজিব সাহেব এই উক্তিটি করেছিলেন। তারপর থেকে আমরা শেখ মুজিবের মৃত্যুর পরে জেনারেল জিয়া যখন আসলেন এবং জেনারেল এরশাদ যখন আসলেন, তখন এমন হয়েছে যে ওই এরশাদ বা মিসেস হাসিনা তারা হয়তো গিয়েছে, তারা একটা ব্যতিক্রম ধর্মী ছিল। ইভেন এরশাদের বেলায় আই এম নট সো শিওর whether he started with দিল্লি। এটা একেবারেই একটা মিসনমার। আমার ধারণা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ একেবারে ঠিক উল্টাটা এক্সপেক্ট করে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে, কিংবা এই যে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে সবাই মানে পপুলার এক্সপেকটেশন ছিল মোটেও দিল্লি নয়, কারণ দিল্লি আমাদের জন্য এমন এমন অভিজ্ঞতা সৃষ্টি করেছে যা কিনা একটা শত্রু রাষ্ট্রই করতে পারে। সুতরাং সেদিক থেকে চিন্তা করতে গেলে এই যে এই সরকার প্রধান, আমার মনে হয় তারেক জিয়া যদি দিল্লি দিয়ে শুরু করতো, তার পপুলারিটি কিন্তু একদম এমনি প্লাঞ্চ করতো। আমি মনে করি যে
সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা একদম হারাতো। আপনি দেখেন এই যে ভারতীয় অ্যাম্বাসেডর, রাষ্ট্রপ্রধান অ্যাম্বাসেডর এখানে আসছে, তাকে কি পূর্ণমন্ত্রীর দেয়া হয়েছে, এবং বাংলাদেশের মানুষ বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে দে ওয়ার অ্যামিউজড যে তাদের মন্ত্রিত্ব পাইতে পারে, কিন্তু আমাদের দেশে সে একটা অ্যাম্বাসেডর শুধু। এই যখন মানসিকতা, তখন আমার মনে হয় তারেক রহমান ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট। হি ওয়েন্ট টু মালয়েশিয়াতে গিয়েছে, যেটা আমাদের একটা বন্ধুপ্রতি মুসলিম রাষ্ট্র, যার অনেক কিছু ধর্মীয় মূল্যবোধের সাথে আমাদের মিলে, এবং সাউথ ইস্ট এশিয়াতে মালয়েশিয়ার প্রচণ্ড প্রভাব রয়েছে আসিয়ানে। সেখান থেকে এই যে চীন সফরে গেলেন, সেখানে আমরা জানি যে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। প্রতিটা পদক্ষেপে জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় হি ওয়াজ ব্রিমিং উইথ কনফিডেন্স। তার মধ্যে অত্যন্ত একটা প্রস্তুতি ছিল, এবং তিনি মনে প্রাণে হয়তো জানতেন যে তিনি চীনে আসবেন, এবং এই চীনের সফরটা হয়েছে। তার সাথে দুজনই টেকনোক্র্যাট এক্সপার্টস ছিল, আপনি যদি লক্ষ্য করে থাকেন। একজন পররাষ্ট্রমন্ত্রী নিজে, আরেকজন আমাদের ওই যে ইনভেস্টমেন্ট ব্যুরোর চেয়ারম্যান ভদ্রলোক। দে আর এক্সেলেন্ট নেগোশিয়েটর। আচ্ছা আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান, এই সফরকে ধরেন যদি এইভাবে পজিটিভলি দেখা হয়, ভারত এটাকে কিভাবে দেখছে? ধন্যবাদ আপনি। আসলে ভারতের কি খুব দেখার কিছু আছে বা দেখার থাকা উচিত, আমি সেটা সেইভাবে বলতে চাই। একজন সরকার প্রধান তিনি নির্বাচিত হওয়ার পরে তার নিজের দেশের স্বার্থ অনেক অনেক কিছু থাকে তো সামনে, আর এমন একটি সময়তে তিনি দায়িত্ব নিয়েছেন যেটা খুব স্বাভাবিক সময় না। মানে সারা বিশ্বে একটা অস্থিতিশীলতা, বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা থেকে একটা উত্তরণের দিকে এগুচ্ছে, এবং অর্থনৈতিক সংকটটা ভীষণভাবে আমরা মানে এর মধ্যে আছি। আমাদের ব্যাংক ব্যবস্থা পুরোটাই মানে ক্রাশ বলা যেতে পারে। তো এটা তো আপনার কোনো মানে প্রধানমন্ত্রী 4 মাস দায়িত্ব পালন করতে করতে খুব হাঁপিয়ে উঠেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, উনি এক জায়গায় একটু বিশ্রাম নিতে হাওয়া বদল করতে যাবেন, সেটা একটা বিবেচনা হতে পারতো। তিনি কোন দেশে যাবেন, সুইজারল্যান্ডে যাবেন, না এরকম কন্ডিউসিভ ওয়েদার কোথায় আছে সেখানে যাবেন। বিষয়টা তো সেরকম না। বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে দেশের সাথে অন্য যে সম্পর্কগুলো আছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। আমার মানে কারণ আমাদের নীতিটা হচ্ছে তারেক রহমানের ডক্ট্রিন বলে আমি পত্রপত্রিকা দেখছি, সেটা একটা নিঃসন্দেহে সেটা সবার আগে বাংলাদেশ বলে যে কনসেপ্টটা, যে ডক্ট্রিনটা ইতিমধ্যে এস্টাবলিশ হয়েছে, এটাকে যদি আমি সামনে বিবেচনায় রাখতে চাই, তাহলে তো সরকার প্রধানের নিঃসন্দেহে উচিত হবে যে এই মুহূর্তে বাংলাদেশের সাথে কাদের সাথে সম্পর্কটা উন্নয়ন করলে বাংলাদেশ বর্তমানে যে সংকটগুলোর মধ্যে চলছে এখান থেকে উত্তরণ ঘটতে পারে। সেক্ষেত্রে নিঃসন্দেহে চয়েস হচ্ছে মালয়েশিয়া, নিঃসন্দেহে ফার্স্ট চয়েস। আমাদের 2000-এর মতো দেশের মানুষ সেই দেশে ইরেগুলার হয়ে পড়েছেন, কারাগারে আটক আছেন। সরকার প্রধান হিসেবে ওই মানুষগুলোকে মুক্ত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। উনি যখন মালয়েশিয়াতে গেলেন, এবং নিঃসন্দেহে বিষয়টা আলোচিত হয়েছে, এবং আমরা আশা করছি যে মালয়েশিয়ার সরকার বিষয়টা সহানুভূতির সাথে দেখবেন। আমাদের শ্রমবাজার একটা রেমিটেন্সের উপর যেহেতু আমরা অনেক বড় মাত্রায় নির্ভরশীল, তো সেখানে আমাদের শ্রমবাজার একটা একেবারেই নিকটতম দেশগুলোর মধ্যে, শ্রমবাজারের মধ্যে মালয়েশিয়া আমাদের খুব কাছের একটি দেশ। সেখানে আমাদের সেখানে তারা যেই ধরনের গান টান দিয়ে এবং যেভাবে ওয়েলকাম করলেন, তাতে কি মনে হলো যে বাংলাদেশ সেই জায়গাটায় যেইটুকু প্রত্যাশা নিয়ে ছিল সেই জায়গাটায় তারা তার চেয়েও বেশি, তার থেকেও বেশি? কারণ হচ্ছে আমি বলি, দুটো পরিবারের সাথে, জিয়া পরিবারের সাথে এবং আনোয়ার ইব্রাহিম পরিবারের সাথে একটা অদ্ভুত মানে আপনার সামঞ্জস্য আছে। যেমন আপনি দেখবেন আনোয়ার ইব্রাহিম দীর্ঘদিন তিনি একটা সাফারিংসের মধ্যে ছিলেন, পারসিকিউশনের মধ্যে ছিলেন। তার ফ্যামিলি, তার স্ত্রী, তার কন্যা, তাদেরও মানে অনেক পারসিকিউশনের মধ্যে যেতে হয়েছে। আমি যখন পার্টির মুখপাত্র ছিলাম তখন আমি দেখেছি যে মিসেস আনোয়ার ইব্রাহিম তিনি বাংলাদেশে সফরে এসেছিলেন, তার মেয়েও এসেছিলেন, এবং তারা আমাদের তৎকালীন পার্টি চেয়ারপারসন আমাদের পার্টি প্রধান বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন, কথা বলেছেন। এবং এই যে বৈঠকের মধ্য দিয়ে পরস্পরের প্রতি যে একটা সংবেদনশীলতা, একটা সহানুভূতিশীল যে মনোভাব,
সেটা কিন্তু আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি। আচ্ছা, সেটা আচ্ছা। আমাদের ম্যাডামের তরফ থেকে আমি দেখেছি যে মিসেস আনোয়ার ইব্রাহিম এবং তার মানে কন্যার প্রতি অনুরূপভাবে মিসেস আনোয়ার ইব্রাহিমের মানে কনভারসেশনের মধ্য দিয়ে এটা উঠে এসেছিল যে আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই কষ্টটা নিঃসন্দেহে অবসান ঘটবে এবং সত্যের বিজয় ঘটবে। তো ফলে আমার ধারণা এই অনুভূতিগুলিও, এই বিষয়গুলিও কিন্তু এক ধরনের মানে উচ্চারিত হয়েছে তাদের মধ্যে, আচ্ছা। স্মৃতিচারণ তারা হয়তো আচ্ছা। করেছেন। আচ্ছা। সুতরাং মালয়েশিয়াতে ওনার মানে প্রথম সফরটাই এটা খুবই মানে সফল সফর বলা যেতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন মানে মাত্রা মানে নিশ্চয় উন্নীত হবে। আর চীনে তো একেবারেই তরতাজা দৃশ্যগুলো আপনি আচ্ছা দেখেছেন। আচ্ছা, আমরা আবার আসবো। ডেল এইচ খান।